আসসালামু আলাইকুম বন্ধুরা। ৩০,০০০ ফুট উচ্চতায় উড়তে থাকা একটা প্লেনে কয়েকজন সন্ত্রাসী অতর্কিতে হামলা করে দেয়। তাদের উদ্দেশ্য একটাই, এই প্লেনটাকে ক্র্যাশ করিয়ে দেশের সরকারের উপরে এক ভয়ঙ্কর প্রতিশোধ নেয়া। কিন্তু তারা কেউ জানতই না যে এই প্লেনের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পিশাচ, যে কিনা ভাত মাছ নয়, শুধু খায় মানুষের রক্ত। গল্পের শুরুতে আমরা এক ভয়ঙ্কর রহস্যময় জিনিস দেখতে পাই। আসলে এয়ারপোর্টের আবছা আলোর নিচে নাদিয়া নামের একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার সাথে তার ছোট ছেলে ইলিয়াসও রয়েছে, যে কিনা তার মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে। কিন্তু নাদিয়াকে দেখে একেবারেই স্বাভাবিক মনেই হচ্ছে না। তার চেহারা ফ্যাকাশে হয়ে আছে, শরীর ক্রমাগত কাঁপছে, আর চোখের মধ্যে এক অজানা আতঙ্ক লুকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে যেন সে কোনো এক ভয়ঙ্কর আর রহস্যময় রোগের সাথে লড়াই করে চলেছে। সে বারবার ওয়াশরুমে যাচ্ছিল, আর সেখানে নিজেকে এক অদ্ভুত ইনজেকশন দিতে থাকে। আসলে সে এই ইনজেকশন নিজেকে সুস্থ করার জন্য নয়, বরং তার ভেতরে জেগে ওঠা এক ভয়ঙ্কর দানবকে দমানোর জন্য ব্যবহার করছিল। এখানে আমরা জানতে পারি যে সে জার্মানি থেকে নিউ ইয়র্কে যাচ্ছে এই আশায় যে নিউ ইয়র্কের ডাক্তারেরা হয়তো তাকে বাঁচাতে পারবে। অর্থাৎ সে ভেতরে ভেতরে ভয়ঙ্কর অসুস্থ, আর হয়তো নিউ ইয়র্কে যাবার পরে ডাক্তারেরা তাকে বাঁচিয়ে তুলবে, আর তার ছেলের সঙ্গে সে সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা জীবন কাটাতে পারবে। নাদিয়া আর ইলিয়াস প্লেনে উঠে তাদের সিটে গিয়ে বসে পড়ে। এখানে যখন কেবিনের আলো তাদের মুখের উপরে পড়ে, তখন নাদিয়ার ঘাবড়ে যাওয়া ভাবটা তার চোখে মুখে আর কাঁপা শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু ইলিয়াস তার বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গেছে। সে তার মায়ের এমন অবস্থা দেখে তার মাকে শান্ত করার অনেক চেষ্টা করে। তো যাই হোক, কিছুক্ষণ পরে প্লেন টেক অফ করে আর মেঘ চিরে অন্ধকার আকাশে প্রবেশ করে যায়। বেশ কিছুক্ষণ সবকিছু শান্তই ছিল। ধীরে ধীরে যাত্রীরা ঘুমাতে শুরু করে, আর কেবিন ক্রুরা তাদের ডিউটি পালন করতে থাকে। কিন্তু এই শান্ত পরিবেশটা আসলে একটা বড় ঝড়ের আগে হওয়া পূর্বাভাস ছিল। কারণ কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে কয়েকজন লোক ইচ্ছে করে সিট থেকে উঠে একে অপরের সাথে ধাক্কাধাক্কি আর ঝগড়া শুরু করে দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল পরিস্থিতির চাপে ফেলে এয়ার মার্শালকে তাদের সামনে নিয়ে আসা। আর ঠিক এমনটাই হয়, কারণ যখন এয়ার মার্শাল নিজের পরিচয় দিয়ে তাদেরকে থামাতে আসে, তারা চোখের পলকে তাকে আক্রমণ করে আর খুবই বাজেভাবে সেখানেই মেরে ফেলে। এয়ার মার্শাল মারা যাবার সাথে সাথে এদের আসল রূপ সামনে চলে আসে। এরা আসলে কোনো সাধারণ যাত্রী ছিল না, এরা ছিল অস্ত্রধারী সন্ত্রাসী। এদের লিডার বার্গ আর তার পাগলাটে একসঙ্গী 8 বল পুরো প্লেন হাইজ্যাক করে নেয়। যাত্রীরা প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে, আর মুহূর্তের মধ্যেই পুরো কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সুযোগে সন্ত্রাসীরা ককপিটে ঢুকে পাইলটকেও মেরে ফেলে, আর এই প্লেনটার পুরোপুরি কন্ট্রোল নিজেদের দখলে নিয়ে নেয়। তাদের প্ল্যান হলো এই প্লেনটাকে ক্র্যাশ করে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে পৃথিবীর বুকে ছড়িয়ে দেয়া। এরপর তারা সবার দিকে বন্দুক তাক করে ধরে হুমকি দিয়ে বলে, কেউ যদি নিজের জায়গা থেকে নড়ে তাহলে তাকে সরাসরি গুলি করে দেব। এই কথা শুনে ছোট্ট ইলিয়াস ভয় পেয়ে যায় আর সিট থেকে উঠে পালানোর চেষ্টা করে। নাদিয়া তার ছেলেকে বিপদে পড়তে দেখে নিজের অসুখের কথা ভুলে দৌড়ে গিয়ে তার ছেলেকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে সন্ত্রাসীদের সামনে চলে আসে। আর এখানে 8 বলের কাছে এই ব্যাপারটা একেবারেই পছন্দ হয় না, আর সে কোনো কিছু চিন্তা না করেই নাদিয়ার বুকে পরপর 3টে গুলি করে দেয়। নাদিয়া তার ছেলের চোখের সামনেই রক্তমাখা অবস্থায় ফ্লোরে পড়ে যায়, আর তরপাতে তরপাতে সেখানেই মারা যায়। ইলিয়াস চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু সন্ত্রাসীরা তাকে টেনে হিচড়ে তার সিটে বসিয়ে দেয়। এই সব কিছু দেখে প্লেনের যাত্রীরা ভেবেছিল যে তাদের জীবনের গল্প বোধহয় এখানেই শেষ, কারণ একজন অসুস্থ মহিলা মারা গেছে, প্লেনের পাইলট আর এয়ার মার্শাল সবাই মারা গেছে, অর্থাৎ তাদেরকে বাঁচানোর আর কেউ নেই। তো এখন সন্ত্রাসীরা ওই মহিলার লাশ ওখানেই ফেলে রেখে তাদের পরবর্তী কাজের দিকে মনোযোগ দেয়। কিন্তু তারা আসলে জানতো না যে তারা নিজেদের জীবনের সবথেকে বড় ভুলটা অলরেডি করে ফেলেছে। তারা ভেবেছিল যে তারা একটা দুর্বল আর অসুস্থ মহিলাকে মেরে ফেলেছে, কিন্তু আসলে তারা এমন একটা খাঁচার তালা ভেঙে দিয়েছে যার ভেতর থেকে এখন একটা ক্ষুধার্ত আর ভয়ঙ্কর পিশাচ বেরিয়ে আসবে। তো এখন 30,000 ফুট উপরে মেঘের মধ্যে প্লেনের ভেতরে তখন শুধু ভয়ের পরিবেশ বিরাজ করছিল। সবাই শুধু নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, আর একদিকে ছোট্ট ইলিয়াস তার মায়ের জন্য অঝরে কেঁদে যাচ্ছে। তার মনে হচ্ছে যে তার পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে গেছে, কারণ তার জীবনে তার মা ছাড়া আর কেউ ছিল না।
আর অন্যদিকে সন্ত্রাসীরা নাদিয়ার লাশটাকে অবহেলা করে সেখানেই ফেলে রেখেছে। আর ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে যায়। আমরা দেখতে পাই যে নাদিয়ার শ্বাস প্রশ্বাস আবারও চলতে শুরু করেছে। তার শরীরের ভেতরে থাকা সেই প্রাচীন আর ভয়ঙ্কর ভ্যাম্পায়ার ভাইরাস নিজের কাজ করতে শুরু করে দিয়েছে। জাদুর মতো তার গুলির ক্ষতগুলো খুবই দ্রুত শুকিয়ে যেতে থাকে। তবে এই নতুন করে ফিরে আসার জন্য এখন তার তাজা রক্তের প্রয়োজন। তাই নাদিয়া আধমরা অবস্থায় হামাগুড়ি দিয়ে প্লেনের নিচের অন্ধকার অংশের দিকে চলে যায়। সেখানে সে একটা খাঁচার ভেতরে বন্দি একজন যাত্রীর পোষা কুকুরকে দেখতে পায়। কুকুরটাকে দেখে মুহূর্তের মধ্যেই তার মনে প্রচণ্ড মায়া জেগে ওঠে, কিন্তু তার নিজের ছেলেকে ওই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য তার ভেতরের পিচার সত্তা আবারও জেগে ওঠে। সে তাড়াতাড়ি খাঁচা খুলে কুকুরটার ঘাড় মোটকে সেই কুকুরের শরীরের সকল রক্ত এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। আর এখানে আমরা বুঝতে পারি যে সে আর কোনো সাধারণ মানুষ ছিল না, বরং সে একটা ভয়ঙ্কর পিচাসে পরিণত হয়ে গেছে। রক্ত খাবার সাথে সাথে তার চেহারা পাল্টে যেতে থাকে, তার চোখের মণি জলজল করতে থাকে, মাড়ি ভেদ করে বড় বড় ধারালো দাঁত বেরিয়ে আসে। সে এখন একজন অসহায় মা থেকে ভয়ঙ্কর শিকারী পিচাসে পরিণত হয়েছে। আসলে অনেক বছর আগে একদিন রাতের বেলা সে তার স্বামীকে খুঁজতে একটা জঙ্গলের ভেতরে গিয়েছিল, আর সেখানেই এক ভ্যাম্পায়ারের হামলার শিকার হয়েছিল সে। আর তখন থেকে সে মূলত অসুস্থ হয়ে গিয়েছিল, আর সে নিজেকে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলার জন্যই নিউ ইয়র্কে যাচ্ছিল। সে চাচ্ছিল যেন চিকিৎসার মাধ্যমে তার এই পিচার সত্তাকে দমিয়ে রেখে তার মনুষ্যত্বটাকে বজায় রাখা যায়। কিন্তু আজকে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে, কারণ আজকের পরিস্থিতিতে তার মনুষ্যত্বের পরিবর্তে তার পিচার সত্ত্বই বেশি জরুরি। তো যাই হোক, উপরের কেবিনে সন্ত্রাসীরা ভেবে নিয়েছিল যে সব কিছু তাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু তখনই একজন সন্ত্রাসী নিচে অন্ধকারের মধ্যে কিছু একটা চেক করতে আসে। আর সেখানে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। আর যখনই ওই সন্ত্রাসী বন্দুক তাক করে সামনে এগোতে থাকে, তখনই নাদিয়া কোনো ক্ষুধার্ত বন্য পশুর মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ওই সন্ত্রাসী কিছু বুঝে ওঠার আগে নাদিয়া তাকে জাপটে ধরে ফেলে আর তার গলা টিপে তাকে ওখানেই মেরে ফেলে। এরপর নাদিয়া এই সন্ত্রাসীর রক্ত খেয়ে ফেলে, আর তারপর নিজের ভয়ঙ্কর হলুদ চোখ আর পিচাসের আসল রূপ কালো চশমার আড়ালে লুকিয়ে নাদিয়া মৃত্যুর ছায়ার মতো পা টিপে টিপে উপরের কেবিনে চলে যায়। নাদিয়ার উদ্দেশ্য একটাই ছিল, নিজের ছেলে ইলিয়াসকে বাঁচাতে হবে। সে জানে যে সামান্য একটু শব্দ হলেই ওই জানোয়ারগুলো সতর্ক হয়ে যাবে আর তার বাচ্চার জীবন হুমকিতে পড়ে যাবে। তাই সে রীতিমতো ঝড়ের গতিতে তার ছেলেকে সাথে নেয়, আর তারপর শেষ একটা আশা নিয়ে ককপিটের দিকে দৌড়ায়, যাতে করে পাইলটকে বলে এই প্লেনটাকে ক্র্যাশ হওয়া থেকে সে বাঁচাতে পারে। কিন্তু ককপিটের অবস্থা দেখে নাদিয়ার পায়ের নিচ থেকে রীতিমতো মাটি সরে যায়, কারণ এই পুরো ককপিটটাই ফাঁকা পড়েছিল। আসলে সন্ত্রাসীরা পাইলটদেরকে মেরে এই প্লেনটাকে অটো পাইলট মোডে দিয়ে সকল যাত্রীদের মৃত্যুর মুখে ফেলে তারা নিজেরা এখান থেকে পালানোর প্ল্যান করেছে। তারা নিজেরা কার্গো সেকশন থেকে প্যারাশুট নিয়ে লাফ দেবার প্রস্তুতিও নিচ্ছিল। এই ধ্বংসলীলা থামানোর জন্য এখন নাদিয়া পাগল হয়ে যাত্রীদেরকে চিৎকার করে জিজ্ঞাসা করে, এখানে কি কেউ প্লেন চালাতে পারেন? ঠিক তখনই আশার আলো হয়ে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার সাহায্যের জন্য এগিয়ে আসে আর নাদিয়ার সাথে ককপিটে ঢুকে যায়। কিন্তু সেই অসহায় যাত্রীরা ঘুণাক্ষরেও টের পায় না যে মহিলা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে সে এখন আর মানুষ নেই, বরং সে একটা রক্ত পিপাসু পিচাস হয়ে গেছে। কিন্তু আসল ভয়ের খেলা সবেমাত্র শুরু হতে চলেছে, কারণ ওই সন্ত্রাসীদের লিডার বার্গ আর তার পাগলা 8 বল ততক্ষণে টের পেয়ে যায় যে প্লেনের ভেতরে তাদের সকল প্ল্যান কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাই তারা শিকারের মতো ককপিটের দরজায় চলে আসে আর চিৎকার করে দরজা খোলার হুমকি দেয়। আর তাদের কথা মানানোর জন্য তারা একে একে নির্দোষ সকল যাত্রীদের বুকে গুলি চালাতে শুরু করে। ককপিটের বাইরের এই পৈশাচিকতা আর নির্দোষ মানুষের চিৎকার শুনে নাদিয়ার ভেতরের ঘুমন্ত শয়তান আবারও জেগে ওঠে। তার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তার চোখ আগুনের মতো জ্বলতে থাকে, তার হাতের নখগুলো খঞ্জরের মতো হয়ে যায় আর দাঁতগুলো বন্য পশুর মতো বড় হতে শুরু করে, যেটা ইঙ্গিত দিচ্ছিল যে এখন হয়তো এই প্লেনের ভেতরে রক্তের বন্যা বয়ে যাবে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়, কিন্তু সেখানে কোনো ভয় পাওয়া মানুষ ছিল না, বরং সেখানে দাঁড়িয়ে ছিল সাক্ষাৎ মৃত্যু। নাদিয়া এখন পুরোপুরি তার পিচাস রূপে এসেছিল। সে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসে আর সোজাসুজি টার্গেট করে সন্ত্রাসীদের লিডার বার্গকে।
বার্গ কিছু বুঝে ওঠার আগেই নাদিয়া তার দাঁত দিয়ে বার্গের গলা ছিঁড়ে ফেলে আর তাকে ওখানেই মেরে ফেলে। লিডারকে মরতে দেখে বাকি সন্ত্রাসীদের রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা বুঝতেই পারে না যে তারা কার সাথে লড়াই করছে। নাদিয়াকে এখন প্রচণ্ড ভয়ঙ্কর দেখাচ্ছিল, কারণ মারামারির সময় তার মাথার উইকটাও পড়ে যায়। তার ন্যাড়া মাথা, বড় বড় চোখ, কাহানা রক্তমাখা মুখ দেখে তাকে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল এই সন্ত্রাসীদের কাছে। সন্ত্রাসীরা তাকে গুলিও করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, কারণ এখন নাদিয়া অমর হয়ে গিয়েছিল। এখন সেই শিকারীরা নিজেই শিকারে পরিণত হয়ে গেছে, তাই তারা ভয়ে প্লেনের পেছনের দিকে দৌড়ে পালিয়ে যায় আর নিজেদেরকে লক করে বাঁচানোর চেষ্টা করে। এদিকে নাদিয়ার শরীর পুরোপুরি ভাইরাসের দখলে চলে যাচ্ছে। সে নিজেকে একটা ওয়াশরুমে আটকে ফেলে। তার মানুষের রক্তের তৃষ্ণা পাচ্ছে, কিন্তু সে এখন কোনো জানোয়ার হতে চায় না, সে মানুষই থাকতে চায়। তাই সে কাপা কাপা হাতে আবারও নিজেকে ইঞ্জেকশন দেয়, যাতে করে তার ভেতরের রাক্ষসটাকে সে কিছুক্ষণের জন্য হলেও তার ভেতরে দমিয়ে রাখতে পারে। অন্যদিকে ওই সন্ত্রাসী 8 বল চুপ করে আর বসে থাকে না। সে নাদিয়ার ব্যাগ তছনছ করে সেখানে তার ওষুধ আর একটা মেডিকেল ডায়েরি পায়। ডায়েরিটা পড়ে 8 বলের মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। সে নাদিয়ার সবচেয়ে বড় দুর্বলতা জানতে পেরে যায়। সে বুঝতে পারে যে নাদিয়া আলট্রাভায়োলেট আলোতে জ্বলতে থাকে। এখন সন্ত্রাসীদের কাছে একটা প্ল্যান রয়েছে। তারা পাসপোর্ট চেক করার ইউভি টর্চ বের করে আর নাদিয়াকে ঘিরে ফেলে। আর যখনই সেই আলো নাদিয়ার উপরে পড়ে, তখনই তার চামড়া রীতিমতো পুড়তে শুরু করে। সে ব্যথায় চিৎকার করে আর প্রচণ্ড দুর্বল হয়ে যায়। সেই সন্ত্রাসীরা এখন নাদিয়াকে ফ্লোরে ফেলে দেয়, আর ঠিক তখনই 8 বল তার আসল পাগলামি দেখায়। সে এখন নাদিয়ার এই অমরত্ব নিজের করে নিতে চায়। সে একটা সিরিঞ্জ বের করে আর নাদিয়ার শরীর থেকে তার সংক্রামিত রক্ত টেনে বের করে ফেলে। তারা এখন নাদিয়াকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই ছোট্ট ইলিয়াস এই সব কিছু দেখে ফেলে। আর সে তার মাকে এভাবে মরতে দেখতে পারে না। সে পাশে থেকে একটা বন্দুক তুলে নেয় আর 8 বলের দিকে তাক করে ধরে। 8 বল হাসতে থাকে। সে ভাববে যে বাচ্চা ছেলে হয়তো গুলি চালাতে পারবে না। 8 বল বন্দুকটা কেড়ে নেবার চেষ্টা করে, কিন্তু তখনই গুলি চলে যায়। কিন্তু গুলিটা কোনো মানুষের গায়ে লাগে না, বরং প্লেনের জানালা লেগে যায় আর বাতাসের প্রচণ্ড চাপে জানালাটা ভেঙে যায়। এর ফলে প্লেনের ভেতরে রীতিমতো ঝড় শুরু হয়ে যায়। অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে, কারণ ততক্ষণে সকলের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কো পাইলট প্লেনটাকে ক্র্যাশ হওয়া থেকে বাঁচানোর জন্য দ্রুত নিচে নামিয়ে আনে। আর এই হট্টগোলের সুযোগে 8 বল নাদিয়ার সেই সংক্রমিত রক্ত নিয়ে সোজা কার্গো সেকশনে পালিয়ে যায়। তার মাথায় এখন পিচা সবার এমন এক নেশা চেপেছিল যে সে কোনো কিছু না ভেবে সেই ভয়ঙ্কর রক্ত নিজের শরীরে ঢুকিয়ে নেয়। সে জানতো না যে সে অমর হচ্ছে না, বরং এই প্লেনটাকে নরক বানানোর জন্য একটা শয়তানে পরিণত হচ্ছে। নাদিয়া তাকে আটকানোর জন্য সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে 8 বল নিজেকে একটা গাড়ির ভেতরে লক করে ফেলেছে। নাদিয়া তার সর্বশক্তি দিয়ে গাড়িতে আঘাত করে, কিন্তু এই গাড়িটা ছিল বুলেট প্রুফ, তাই তার আঘাতে এই গাড়ির কাচের কিছুই হয় না। এদিকে ভেতরে বসে 8 বল হাসছিল আর তার শরীরে এক ভয়ঙ্কর পরিবর্তন আসছিল, কারণ সে ইতিমধ্যে ওই দূষিত রক্ত নিজের ভেতরে ইনজেক্ট করে ফেলেছে। নাদিয়ার কাছে এখন একটাই রাস্তা ছিল, এই 8 বলকে সেখানেই পুড়িয়ে ছাই করে দেয়া। তাই সে সেখানে পড়ে থাকা অ্যালকোহল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় আর আগুনের শিখা পড়া মাত্রই জ্বলতে শুরু করে। কিন্তু ভাগ্য তার সাথে রীতিমতো বিশ্বাসঘাতকতা করে ফেলে, কারণ উপরের ককপিটে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর পাইলট সাথে সাথে ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম চালু করে দেয়। চোখের পলকেই আগুন নিভে যায়। 8 বল পুড়ে যাওয়া থেকে বেঁচে যায় ঠিকই, কিন্তু সে ততক্ষণে আর মানুষ ছিল না। ঠিক তখনই বাকি সন্ত্রাসীরা তাদের সঙ্গীকে খুঁজতে নিচে নেমে আসে, কিন্তু নাদিয়া ছায়ার মতো অন্ধকারের মধ্যে মিশে যায় আর উপরের কেবিনের দিকে চলে যায়। এদিকে নিচে ধোয়ার কুণ্ডলি ভেদ করে গাড়ি থেকে এক ভয়ানক আকৃতি বেরিয়ে আসে। এটাই ছিল 8 বল, কিন্তু সে এখন আর মানুষ নেই, বরং নাদিয়ার চেয়েও অনেক বেশি হিংস্র আর অনিয়ন্ত্রিত একটা পিচাস হয়ে গেছে। তার সঙ্গীরা তাকে ডাকতে থাকে, কিন্তু রক্তের তৃষ্ণায় সে বন্ধু আর শত্রুর পার্থক্য একেবারেই ভুলে গেছে। আর জানোয়ারের মতো সে নিজের সঙ্গীদের উপরে হামলা করে দেয় আর তাদেরকে গলা ছিঁড়ে তাদের গরম রক্ত শুষে খেতে শুরু করে। তাজা রক্ত গলা দিয়ে নামতেই তার শক্তি আরও দ্বিগুণ হয়ে যায়। আর তখনই এক নতুন বিপদ জন্ম নেয়, কারণ যেই সন্ত্রাসীদেরকে 8 বল মেরে ফেলেছিল তারা মরার বদলে কিছুক্ষণের মধ্যে আবারও উঠে দাঁড়ায়। এখন নিচে কার্গোতে পিচাসদের একটা পুরো বাহিনী তৈরি হয়ে গিয়েছিল, যারা কিনা উপরে আসার জন্য ছটফট করছিল। এটা বুঝতে পেরে নাদিয়া বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে কার্গোর দরজা লক করে ফেলে। দরজার ওপাশ থেকে সেই শয়তানগুলোর ধাক্কা আর গর্জন শোনা যাচ্ছিল, কিন্তু এই হট্টগোল
সকলের মধ্যে অন্য একটা দরজা বন্ধ করার সময় ফরিদ নামের এক যাত্রীর হাতে এক সংক্রামিত সন্ত্রাসী কামড়ে দেয়। এটা দেখা মাত্রই নাদিয়া এক মুহূর্ত দেরি না করে এক কোপে ফরিদের হাত তার শরীর থেকে আলাদা করে ফেলে, যাতে করে ওই মরণ বিষ তার মাথা অবধি পৌঁছাতে না পারে। রক্তে মাখামাখি হয়ে নাদিয়া পাইলটকে গিয়ে চিৎকার করে বলে যে প্লেনটা এক্ষুনি ল্যান্ড করাও, নইলে আমরা কেউ বাঁচতে পারবো না। ঠিক তখনই কেবিনের ভেতরে ভয়ে পাগল হয়ে যাওয়া এক যাত্রী নিজের জীবন বাঁচাতে নয়তো অমর হয়ে যাবার মিথ্যে আশায় ওই মৃত্যুর দরজাটা খুলে দেয়। আর এটাই ছিল ওই প্লেনের ভেতরে করা সবচেয়ে বড় ভুল, কারণ ওই দরজাটা খুলতে 8 বল তার দলবল নিয়ে পুরো রাক্ষসী শক্তি নিয়ে বেরিয়ে আসে। চোখের পলকেই পুরো কেবিন একটা কসাইখানায় পরিণত হয়, যেখানে চারিদিকে শুধু চিৎকার আর লাশের স্তূপ ছিল। বেঁচে থাকা যাত্রীরা প্রাণ ভিক্ষা চাইতে চাইতে ককপিটের দিকে দৌড়ায়, কিন্তু ভেতরে থাকা ফরিদ অনিচ্ছা সত্ত্বেও দরজা বন্ধ রাখতে বাধ্য হয়। এখন ভেতরে শুধুমাত্র নাদিয়া, তার ছেলে ইলিয়াস, ফরিদ আর ওই কো-পাইলট নিরাপদে ছিল। নাদিয়া বুঝতে পারে যদি এই প্লেন মাটিতে ল্যান্ড করে তাহলে এই ভাইরাস পুরো মানব জাতিকে শেষ করে ফেলবে, তাই এই প্লেনটাকে ধ্বংস করা খুবই জরুরি ছিল। কিন্তু বোমার রিমোট নিচের কার্গোতেই রয়ে গেছে। নাদিয়া ততক্ষণে অনেক দুর্বল হয়ে পড়েছিল। ঠিক তখনই ছোট্ট ইলিয়াস তার হাতে থাকা একটা ছোট্ট ইউভি টর্চ নিয়ে ভেন্টিলেশন ডাক্টের সরু আর অন্ধকার রাস্তা দিয়ে নিচের কার্গোর দিকে এগোতে থাকে। সেখানে পৌঁছে সে তার টর্চের আলো দিয়ে পিচাসদেরকে দূরে সরিয়ে দেয় আর রিমোটটা খুঁজেও পেয়ে যায়। কিন্তু ফেরার সময় সে খুবই বাজেভাবে পড়ে যায় আর একটা গাড়ির নিচে লুকিয়ে পড়তে বাধ্য হয়। সিসিটিভি ফুটেজে নিজের কলিজার টুকরাকে মৃত্যুর মুখে ঘেরা দেখে নাদিয়ার মাতৃহৃদয় চিৎকার করে কেঁদে ওঠে। সে জানতো যে বাইরের ওই পিচাসের সৈন্যদের সাথে লড়াই করার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট নেই। তার লড়াই করার জন্য এখন তাজা রক্ত দরকার। তাই সে কো-পাইলটের দিকে ঘোরে, কারণ সবাই জানতো যে এই কো-পাইলট ছিল একজন বিশ্বাসঘাতক। সেই মূলত এই সন্ত্রাসীদের সাথে মিলে এই প্লেনে হামলা করিয়েছে। আর তাছাড়াও নাদিয়া জানতে পারে যে প্লেন অটো পাইলটে নিজে থেকে ল্যান্ড করতে পারবে, তাই আর এক মুহূর্ত দেরি না করে নাদিয়া ওই গাদ্দারকে খুবলে তার রক্ত খেয়ে ফেলে। এতে করে তার শরীরে বিদ্যুতের মতো শক্তি ফিরে আসে। আর এখন সে তার শেষ মিশনের জন্য তৈরি হয়ে যায়। সে ফরিদের চোখের দিকে তাকিয়ে তার ছেলের দায়িত্ব তাকে দিয়ে দেয়, আর তারপর মৃত্যুর তাণ্ডব খেলার জন্য ককপিটের দরজা খুলে দেয়। সামনের দৃশ্যটা তখন কোনো নরকের চেয়ে কম ছিল না, কারণ এখানকার সকল যাত্রী ততক্ষণে রক্তপিপাসু পিচাস হয়ে গেছে। তাদের লাল চোখ এখন যেন শুধুমাত্র নাদিয়ার জন্য অপেক্ষা করছিল। নাদিয়া পিচাসদের ওই রক্তাক্ত ভিড় ঠেলে সোজা কার্গোর দিকে দৌড়ে চলে যায়, যেখানে 8 বল আর তার দল তার ছেলের জানের দুশ্মন হয়ে বসে আছে। সেখানে পৌঁছাতেই দুজনের মধ্যে হাড় হিম করা লড়াই শুরু হয়ে যায়। কিন্তু 8 বলের শক্তি এখন নাদিয়ার চেয়ে অনেক বেশি ছিল। সে একটা হিংস্র জানোয়ারের মতো নাদিয়াকে খুবলে খেতে শুরু করে আর তাকে আধমরা করে ফেলে। কিন্তু ঠিক তখনই ছোট্ট ইলিয়াস একটা মারাত্মক চাল চালে। সে প্লেনের দরজার দিকে দৌড়ে গিয়ে ওই শয়তান 8 বলকে চ্যালেঞ্জ করে, আর যখনই 8 বল তাকে শিকার করার জন্য লাফ দেয় তখনই ইলিয়াস রিমোটের বোতাম টিপে দেয়। ছোট্ট একটা বিস্ফোরণের সাথে প্লেনের দরজাটা উড়ে যায় আর বাতাসের ভয়ঙ্কর সেই চাপ ওই রাক্ষসকে বাইরে টানতে শুরু করে। এই সুযোগ কাজে লাগিয়ে নাদিয়া তার শেষ নিঃশ্বাসটুকু জড়ো করে আর এক ধাক্কায় 8 বলকে আকাশের গভীর শূন্যতায় ফেলে দেয়। সেখানে এসে চিরকালের মতো ধ্বংস হয়ে যায়। কিন্তু নাদিয়া ততক্ষণে তার সহ্য ক্ষমতার সকল সীমা পার করে ফেলেছে, আর ওখানেই সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। নিজের মাকে মোটে দেখে ইলিয়াসের বুক ভেঙে যায়। সে কাঁপা কাঁপা হাতে চাকু বের করে নিজের হাতের তালু কেটে ফেলে আর নিজের রক্তের ফোঁটা তার মায়ের মুখে ফেলে দেয়। রক্ত পেতে নাদিয়ার চোখ খোলে, কিন্তু সেই চোখে এখন আর কোনো মায়া নেই, বরং শুধু হিংস্রতা ছিল। ভাইরাস তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে, আর সে বুঝতে পারে যে এখন সে নিজের কলিজার টুকরো ছেলেকেই হয়তো ছিঁড়ে খেয়ে ফেলবে। তাই সে ইলিয়াসকে ঝটকা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, আর সে নিজে চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে যায়, যাতে করে তার ছেলে নিরাপদ একটা জীবন পায়। অবশেষে সেই অভিশপ্ত প্লেন স্কটল্যান্ডের একটা এয়ারবেসে ল্যান্ড করে। ইলিয়াস কার্গোর রাস্তা দিয়ে ঝুলে বাইরে বেরিয়ে আসে, তখন সামনে মিলিটারি তৈরি হয়ে দাঁড়িয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য। সে তাদেরকে বোঝায় যে প্লেনের কাছে যেও না, প্লেনের ভেতরে রাক্ষস রয়েছে, এই প্লেনটাকে এখন বোমা দিয়ে উড়িয়ে দাও। কিন্তু সৈন্যরা ভাবে যে বাচ্চাটা হয়তো প্রচণ্ড শকে আর ভয়ে ভুলভাল কথা বলছে। আর তাছাড়াও ককপিটে বসে থাকা ফরিদকে প্রধান সন্ত্রাসী মনে করে তারা তাকে গ্রেফতার করে ফেলে।
আর তারা ইলিয়াসের সতর্কবার্তাকে পাত্তা না দিয়ে রেস্কিউ অপারেশন শুরু করে দেয়। আর যখনই সেই কমান্ডোরা প্লেনের ভেতরে ঢোকে তখনই অন্ধকার কোণা থেকে মৃত্যু তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। গুলি চলে কিন্তু ওই পিশাচেরা থামে না, আর এক মুহূর্তের মধ্যেই সেখানে ওই কমান্ডোদের লাশের স্তূপ জমে যায়। ইলিয়াস রানওয়েতে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে, আর ঠিক তখনই ওই পিশাচেরা প্লেন থেকে বাইরে লাফ দিতে শুরু করে। এরা যদি এখন এই বেস থেকে বেরিয়ে যায় তাহলে এই পৃথিবীর ধ্বংস নিশ্চিত হয়ে যাবে। তখনই তার নজর নিজের মায়ের উপরে পড়ে, যে কিনা প্লেন থেকে নিচে লাফ দিয়েছে। ইলিয়াস আশায় বুক বেঁধে মা বলে ডাকতে থাকে, কিন্তু নাদিয়া তার ডাক শুনে তার দিকে দৌড়ায় ঠিকই, কিন্তু তাকে বুকে জড়ানোর জন্য নয়, বরং তাকে মারার জন্য। কারণ এখন সে শুধুই একটা ক্ষুধার্ত জানোয়ার হয়ে গেছে। এটা দেখতে পেয়ে ইলিয়াসের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আর সে বুঝতে পারে যে তার মা ইতিমধ্যেই তাকে ছেড়ে চলে গেছে। ইলিয়াসের ছোট্ট হাতের মুঠোয় এখনও ওই বিমানের রিমোটটা ধরা ছিল, যেটা সে কার্গো থেকে এনেছিল। যখনই নাদিয়া আর বাকি পিশাচেরা তার দিকে তেড়ে আসে, ইলিয়াস কষ্ট ভারাক্রান্ত মনে চোখ বন্ধ করে ওই রিমোটের বোতাম টিপে দেয়। একটা বিশাল বিস্ফোরণ হয়, আর পুরো প্লেন একটা আগুনের বিশাল গোলায় পরিণত হয়ে যায়। যেই গোলার ভেতরে নাদিয়া, ওই সকল পিশাচ আর ওই অভিশপ্ত ভাইরাসটাও পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণের শব্দের সাথে সাথে ইলিয়াস ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আর যখন ফরিদ তাকে কোলে তুলে নেয় তখন দৃশ্যটা পরিষ্কার ছিল। ওই বাচ্চাটা তার মাকে হারিয়েছে ঠিকই, কিন্তু সে পুরো পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছে। তো এই ঘটনার সাথে সাথে মূলত আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। গল্পটা অনেকটা ওই যে কোরিয়ান ট্রেন টু বুসান মুভি আছে না, ওইটার মতো করার ট্রাই করছে, কিন্তু ওই রকম যে হয়নি সেটা আপনারাও বুঝতে পারছেন আর আমিও বুঝতে পারছি। তারপরেও যতটুকু হয়েছে সেটুকু কেমন লাগছে সেটার ব্যাপারে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ততক্ষণ অবধি আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।